স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদিশা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে দেয়া এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। ভাঙনের চেষ্টা জাতীয় ঐক্যকে আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে শুরু হয় 2 দিনের জাতীয় সংলাপ। এই আয়োজনের উদ্বোধন করেন গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এই সংলাপে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঐক্য ও সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি চলবে একসাথে। স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে আরও দৃঢ় হয়েছে জাতীয় ঐক্য। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। জুলাই আগস্টে শহীদদের আত্মদান অর্থবহ করতে ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে জোর দেন প্রধান উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের পক্ষে, তবে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া জরুরি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্যের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচন দিতে দেরি হলে সমস্যা বাড়বে। সকালে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময়ে দলের অন্যান্য নেতা এবং বিশিষ্টজনদের বক্তব্যে গুরুত্ব পায় জাতীয় ঐক্য। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপ। অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, গণঅভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ছাত্রনেতা, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। এখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে? যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আসন্ন নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করার দাবি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের। যারা এই হত্যাকাণ্ড ঘটালো, যারা এই নিষ্ঠুর, অমানবিক, মানবতার অবিরাম রক্তক্ষরণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। এখনো দেশের সব সেক্টরে ফ্যাসিবাদ বিদ্যমান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দিতে যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে। যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু ডেমোক্রেসি। গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। বিএনপি মহাসচিব আরো বলেন, জনগণকে বাদ দিয়ে, উপর থেকে চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীর দেশ গঠনে জনগণের সমর্থন চাইলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতা নয়, সুশাসনের প্রতিষ্ঠায় জনগণের ভালোবাসা এবং সমর্থন চান তিনি। সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াতে আমির বলেন, তাদের লুটপাটের কারণে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। এ সময় তিনি আরও বলেন, ধনী গরিবের ভারসাম্য থাকবে এমন রাষ্ট্র দেখতে চায় তার দল। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি 2-1টা জিনিস চাইব। নাম্বার 1,
আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। দণ্ডপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা। আর ভোটে অংশ নিতে বেগম জিয়ার আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যখন একটি ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার ক্ষমতায় থাকে, তখন নির্বাচন আর কোনো অধিকার নয়, বরং একটি প্রহসনে পরিণত হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যৌক্তিকতার দাবিতে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। অনিয়ম আর কারচুপির দায়ে বিতর্কিত হয় বিগত সময়ের 3টি জাতীয় নির্বাচন। রাজধানীর এফডিসিতে সেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ মঞ্চে। একটা নির্বাচন তখনই গ্রহণযোগ্যতা পাবে যখন প্রাতিষ্ঠানিক সংস্করণ নিশ্চিত করা হবে। 40 লক্ষ মামলা স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব, সেটাকেই আমরা নব্য ফেসিজম বলছি মাননীয় স্পিকার। সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটির তার্কিকরা প্রস্তাব করেন, অতীতের অপরাধীদের শাস্তি নিশ্চিত করলে ভবিষ্যৎ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বিপক্ষে যুক্তি দেখান বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। ওনার যে মামলাগুলো আছে, সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে, তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা। জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? আইন বলে পারবে না। এ আইন শাশ্বত আইন। এ আইন 72 সালের পরের থেকেই চালু আছে। নতুন করে আইন সংশোধন করে বলতে হবে না। এ সময় বক্তারা অভিযোগ করেন, আজ্ঞাবহ নির্বাচন ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচন ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীত নির্বাচন কারচুপির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পক্ষেও মত দেন তারা। তারা একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারকে উপহার দিবেন বলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করতে চাই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে তারা কাজ শুরু করে তারা বলছেন, আগুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। জানিয়ে শুরুতেই আলোচনা, এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যে আগুনের ঘটনায় বৃহস্পতিবার 8 সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন, সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। তদন্ত চলছে, আমি একজন তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। তদন্তের কাজ অগ্রগতি হচ্ছে, কালকে 3:30টায় আমরা আবার বসবো। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। এই কমিটি কাজ শুরু 30 তারিখের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরের 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা গেছে। সরকার সহ বিভিন্ন মহল এই পতিত সরকারের চক্রান্ত বলে উল্লেখ করেছেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। মায়ের কান্না এখনো থামেনি। স্বপ্নে দেখেন ছেলে তার কাছে এসে ভাত খেতে চায়। জুলাই বিপ্লবে দিনাজপুরের একমাত্র শহীদ রাহুল, তার সাহসী স্মৃতি বন্ধুদের কাছে অমলিন। আর্থিক সহায়তা পেলেও শহীদ পরিবারের দাবি ফ্যাসিস্টরা যেন ক্ষমতায় না আসে। ছেলে কোলামুসা ছেলে, তার মায়ের মনে জানে। মা ওদের কিভাবে মানুষ করছে, কিভাবে ধরে বেড়াইছে, মায়ে ভালো জানে। বা কেউ জানিবে না। বা কাইলে মুখ সুপনে এসে কয়েছে, মা কি তো কারি ভাত আনতেছেন, মা বা বয়লার গোস্ত চড়াইছো, বা কয়েছে মা আজ খাওয়াটা হবে, তাইলে ওইরকমে খাওয়া হবে। কালি সুপনে সন্তানের কথা বলতে গেলে ডুকরে কেঁদে বুক ভাসান ফরিদা বেগম।
3 সন্তানের মধ্যে সবার ছোট রাহুলকে হারিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সদর উপজেলার বিদুসাই গ্রামের মাছ ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে রাহুল ছিলেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। ফুটবল খেলায় ভালো দখল ছিল তার। টেবিলে পড়ে থাকা বই আর ফুটবলের অর্জন এখন শুধুই স্মৃতি। 4 আগস্ট জর্জকোট এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার সময় সহযোদ্ধা জাহিদ বলছেন, প্রথমবার গুলিবিদ্ধ হয়েও মাঠ ছাড়েনি রাহুল। তবে দ্বিতীয়বার গুলি ও টিয়ারশেলের আঘাতে গুরুতর আহত হয়। 9 আগস্ট নিভে যায় এই তরুণ তুর্কির জীবন প্রদীপ। 4 তারিখে সকাল 11টার দিক তো পুলিশ পিছাইতে শুরু করে, আমরা আগাইতে শুরু করি। যখন ছিলাম আমরা কাছারি ওইখানে গেছিলাম, তখন পর্যন্ত একসাথে ছিলাম। তো তখন গিয়ে মনে করেন যে রবিউল ইসলাম রাহুল যে ওয়ে মানে গুলিবিদ্ধ হওয়ার পরে মনে করেন মাঠ ছেড়ে পালাই আসেনি। সাহসের সাথে নির্ভীকতার সাথে ছিল মাঠে। প্রতিদিন তো কোনো না কোনো সময় ওর কথা মনে পড়তেছে, ও ঝরে চোখ দিয়ে জল পানি পড়তেছে। ছেলের কথা মনে পড়লে কবরের পাশে দাঁড়িয়ে থাকেন মুসলিম উদ্দিন। নৃশংস হত্যায় জড়িতদের কঠিন শাস্তি চান। বৈষম্য বিরোধী আন্দোলনে যায় মৃত্যু বরণ করেছে। আমার একটাই চাওয়া, এই ফেসিবাদী সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে। এই ফেসিবাদী সরকার যদি আবার আসে ক্ষমতায়, আরো হাজার হাজার বাম্মার বুক খালি হয়ে যাবে। সম্প্রতি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা সহায়তা পেয়েছে রাহুলের পরিবার। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান এবং লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মসূচি পালন করছেন। সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট এবং বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের জেটি থেকে পণ্য ডেলিভারি অব্যাহত রয়েছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের নৌযান শ্রমিকরা। গেল সোমবার চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চরে নোঙর করা একটি এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সাগর পাহাড়ের সৌন্দর্য উপভোগে সেখানে এখন লাখো মানুষের ভিড়। তবে বিপুল লোক সমাগমের সুযোগে চলছে গলা কাটা বাণিজ্য। হোটেল মোটেলের ভাড়া বেড়েছে দ্বিগুণ, খাবারের হোটেলগুলোও দিচ্ছে বাড়তি দাম। প্রশাসনের নজরদারি না থাকায় এমন অব্যবস্থাপনা অভিযোগ পর্যটকদের। হোটেল মালিকরা দাঁড় করাচ্ছেন বিভিন্ন অজুহাত। পাহাড়, সমুদ্র ও বিস্তৃত বালিয়াড়ির বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার। 25শে ডিসেম্বর বড়দিন এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘিরে ঢল নেমেছে পর্যটকের। তবে অনেকে কক্ষ না পেয়ে ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। এর সুযোগে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। কেউ কেউ তাই ব্যাগ নিয়ে চলে গেছেন সৈকতে। রেস্তোরাঁর খাবার এবং যানবাহনের ভাড়াও নেওয়া হচ্ছে বেশি। এরপরও কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। বর্তমান হোটেল ভাড়া আগের চেয়ে 3 গুণ বেশি, খাবারের দামও বেশি। কিছু কিছু হোটেলে রিজনেবল প্রাইস রাখছে এখনো। সমুদ্রে সবারই ভালো লাগে, সমুদ্র একটা অনেক সুন্দর একটা জায়গা। কক্সবাজারকে পছন্দ, মানে সমুদ্র পছন্দ করি, যার জন্য দেশের অন্য কোথাও না গিয়ে আমি বারবার সমুদ্রের কাছে ছুটে আসি এবং সমুদ্র উপভোগ করতে আমার খুব ভালো লাগে। হোটেল মোটেল মালিকদের দাবি, দালাল চক্রের অপতৎপরতায় তৈরি হয়েছে কৃত্রিম সংকট। যদি হোটেল মোটেল এবং আবাসন এবং পর্যটক স্পট হিসেবে তোলা হয়, তাহলে এখানে যে চাপটা রয়েছে এবং পর্যটকদের আগমনের যে মৌসুমে যে হোটেল মোটেলের সংকট হয়, সেটা অনেকাংশে পুষিয়ে যাবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ডিসেম্বর ছাড়া অন্যান্য মাসে 50% ডিসকাউন্ট দেয়, কিন্তু তারা এই ডিসেম্বর জানুয়ারি থেকে তারা ডিসকাউন্ট আসলে দেয় না বললেই চলে। এই জন্য তাদের আমার মনে হয় আর কি হয়তো পর্যটকের এটা একটু বেশি মনে হয়। পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো দরকার বলে মনে করেন স্থানীয়রা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। এই শীতে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা সমস্যায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। যথেচ্ছ অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অনেক সময় সাধারণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার তাগিদ তাদের। আবহাওয়ার কারণে শীতকালে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের বংশবিস্তার ঘটে দ্রুত। ফলে জীবাণুবাহিত অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি শীতে দ্বিগুণ বেড়ে যায়।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গিয়ে দেখা গেল বহির্বিভাগে যাওয়া রোগীদের অর্ধেকই ঠান্ডাজনিত নানা সমস্যায় আক্রান্ত। এক সপ্তাহ যাবত আর কি জ্বর, ঠান্ডা, কাশ কমতেছে না, এই কারণে এদিকে আসা। প্রায় 8-10 দিন যাবত জ্বর, ঠান্ডা, ভালো হচ্ছে না। শুধু জ্বর, ভমিটিং এবং পাতলা পায়খানা যাচ্ছে, এবং তরল যে কোনো তরল খাবার দিলেও সেটা সে ফেলে দিচ্ছে আর কিছু রোগী ঠান্ডা কাশি থেকে শ্বাসকষ্ট হয়, বঙ্কোলাইটিস বলি আমরা। কিছু রোগী নিউমোনিয়া টার্ন করে, এবং কিছু রোগী শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়। অর্থাৎ শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা এই সময়টাতে বেড়ে যায়। পাশাপাশি এই সময়টায় কিন্তু ডায়রিয়াও রোগী হয়। চিকিৎসকরা বলছেন বাতাসে ধুলোর মাত্রা বেশি থাকায় এই শীতে শিশুরা জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি একই সাথে চর্মরোগে বেশি আক্রান্ত হচ্ছে। আপনি জানেন যে রিসেন্টলি ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশনে আমরা রয়েছি। তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্টের মধ্যে যদি আরেকটা রিস্ক ফ্যাক্টর যোগ হয়, আবহাওয়াটা স্টেবল না, সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি ঝুঁকির মধ্যে থাকে। স্কিনের সবচাইতে বেশি সমস্যা হচ্ছে স্ক্যাবিস নিয়ে, এবং এই স্ক্যাবিসগুলি এরকম ইনফেক্টেড হয়ে আসছে যে নর্মাল অ্যান্টি স্ক্যাবিস ড্রাগেও এটা কাজ করছে না অনেক ক্ষেত্রে। এবং স্ক্যাবিসের চিকিৎসাটা এরকম যে শুধু ইন্ডিভিজুয়াল পার্সনকে চিকিৎসা দিলে এটা হবে না, এটা সবাইকে একসাথে চিকিৎসা নিতে হয় পরিবারের, যেই জায়গাটাতে আমরা সবসময় পেরে উঠি না। এই শীতে শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার তাগিদ চিকিৎসকদের। কোনো বাচ্চা যদি কাশি হয়, সর্দি লাগে, সে ওই সময় সে বাচ্চাকে অন্যের সাথে মিশতে দিবে না। মানে স্কুলে ওই সময়টা কদিন বন্ধ রাখবে, কোচিংটা বন্ধ রাখবে, মাস্ক পরবে। ভিটামিন সি সমৃদ্ধ খাওয়ার সময় বেশি খেতে হয়, পানিও বেশি খেতে হয়। খাবার দাবারটা যেন একটু কুসুম গরম দেয়া হয়, এবং ঘরের তৈরি খাবারের এনকারেজ করা, এবং সবসময় তাদেরকে বেশি ছোট বাচ্চাদেরকে একটু গরম কাপড় পরানো, কিন্তু সেটা কমফোর্টেবল হতে হবে। অনেক বেশি গরম কাপড় পরায় ফেললে কিন্তু ওদের আবার ডিসকমফোর্ট তৈরি করতে পারে। রোগীর ব্যবহৃত রুমাল বা গামছা অন্যদের ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি যেখানে সেখানে থুতু, কফ না ফেলার পরামর্শ চিকিৎসকদের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।